রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কি ভূমিকা রাখে, কি ইম্পর্টেন্স রাখে? এই মুভমেন্টের ফলে প্রত্যেকটা ভাবে বা প্রত্যেকটা ঘরের একটা আলাদা আলাদা রেজাল্ট তুমি তোমার লাইফে পাচ্ছ। একটা যে আমাদের প্রতি বছর বা প্রতি 3 মাস পর পর যে চেঞ্জ করছে গ্রহের পজিশন, হ্যাঁ, তো এটা কি আলাদা কোন দিন না গুলো ট্রানজিটাল আসছে, কোন কোন ভাবে আসছে। আচ্ছা, একমাত্র নরগণই হচ্ছে যেটা হচ্ছে যে রাক্ষস গণের সঙ্গে ভালো যায় না। একটা দোষ যেটা ফার্স্ট দেখান সেটা হচ্ছে গুরুচন্ডাল দোষ। ওকে, ঠিক আছে, এটা কিন্তু আমি দোষ বলবো, দেখো জ্যোতিষে কোনো কিছুই দোষ নয়, এটা আমি বারবার বলবো। টাকা উপার্জন আর্থিক ব্যাপারের জন্য কোন হাউস বা কোন ঘরটা বেশি গুরুত্বপূর্ণ? 10th হচ্ছে তোমার কর্ম কিরকম হবে, 12th হচ্ছে তুমি সেখানে কিভাবে মানে সেই টাকাটাকে তুমি খরচা করবে, তুমি কোথায় কোথায় খরচা শুধু ব্যয় নয়, ইনভেস্টমেন্ট হয়। ধরো কোনো আর্টিস্ট, সেটা অভিনয় হতে পারে, চিত্রশিল্পী হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে যারা বিজনেসের দিকে যাচ্ছে বা চাকরির ক্ষেত্রে কি স্পেশাল কোনো ফিল্ডও ডিনার করা যায় কি? এই কোন প্ল্যানেটটা ধরো বিজনেস ক্ষেত্রটা আমি দেখলাম যে হরোস্কোপে ভালো দেখাচ্ছে, এবার কিসের বিজনেস করলে ভালো হবে? হ্যাঁ, এটা একটা অনেক জিনিসপত্র, ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ফ্যাক্টরি, বড় বড় গাড়ি যেগুলো হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল গাড়ি, সে 16 চাকা গাড়ি, হ্যাঁ এইগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পডকাস্ট উইথ আরিয়ান। আজকে আমরা পডকাস্ট করছি অ্যাস্ট্রোলজি ব্যাপারে, আর আমাদের সাথে আছে রেনোয়েট, নামটা বলুন, শ্রেয়া মজুমদার। ওকে, তো আমরা অ্যাস্ট্রোলজির ব্যাপারে যতগুলো কোয়েশ্চেন্স হতে পারে চেষ্টা করবো সবগুলোই কভার করার, ঠিক আছে? আর আমাদের কাছে অবশ্যই লিমিটেড টাইম আছে, এর মধ্যে কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট আমরা যেই বেসিক কোয়েশ্চেনগুলো হচ্ছে সেখান থেকে স্টার্ট করব, তারপরে আস্তে আস্তে ক্যারিয়ার, রিলেশনশিপ অ্যান্ড আদার কোয়েশ্চেন্সে ঢুকবো, ঠিক আছে? তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার অবশ্যই করুন। তো দিদি, ফার্স্ট কোয়েশ্চেন আমার যেটা হচ্ছে দর্শকের তরফ থেকে ওটা, যে কোনো অ্যাস্ট্রোলজার তার ক্যারিয়ার যখন চুজ করে অ্যাস্ট্রোলজি ফিল্ডে, তো কি ভেবে শুরু করে, তার কি ইন্সপিরেশন থাকে এই ব্যাপারে? অ্যাস্ট্রোলজি ব্যাপারটা কি, অ্যাস্ট্রোলজিটা না একটা ভালোবাসার ব্যাপার। ওকে, অ্যাস্ট্রোলজি সবার জন্য নয়, প্রথমত সবার জন্য নয়, এবং যারা এই অ্যাস্ট্রোলজির ফিল্ডে অ্যাট্রাক্টেড হয় তাদের এই অ্যাস্ট্রোলজির প্রতি অ্যাট্রাকশন এবং ভালোবাসা এটা অনেক আগে থেকে শুরু হয়, মানে অনেক আর্লি স্টেজ অফ লাইফ থেকে একটা অ্যাস্ট্রোলজির প্রতি একটা অ্যাট্রাকশন শুরু হয়, অকাল্টের প্রতি একটা অ্যাট্রাকশন শুরু হয়। তো এইভাবে জিনিসটা আস্তে আস্তে গ্রো করে কেউ কেউ এটা শেখার পর্যায়ে যায় এবং চায় যে এটাকে নিয়ে আরো বেশি পার্সু করব, এটাকে জানবো, এই সাবজেক্টটাকে মানে আরো বেশি, যেটাকে বলা হয় রিসার্চ, সেই মানে পুরো সাবজেক্টটাই অ্যাকচুয়ালি রিসার্চ ওয়ার্কের উপর ডিপেন্ড করে হয়। তো রিসার্চ করার যে একটা আগ্রহ, সেই জিনিসটা তৈরি হয় খুব আর্লি স্টেজ অফ লাইফ থেকে, এটা কিন্তু তৈরি হয়। আচ্ছা, তো এটা মানে আপনি মানে বলতে চাইছি সেটা হচ্ছে শুরু থেকে, যারা ছোট থেকে এটা একটা তখন থেকে ইন্টারেস্ট থাকে, তাই ও ফিল্ডে আসতে পারে। তো এই ক্ষেত্রে যাদের শুরু থেকে এরপর বিশ্বাস থাকে না, তো এইটা কেন হয়? এইটা কিছুটা, এটাও কিন্তু একটা প্ল্যানেটারি মানে পজিশনের জন্য হয়। হ্যাঁ, এটা মানে এই যে অকাল্টের দিকে ঝোঁক থাকা বা অ্যাস্ট্রোলজির দিকে ঝোঁক থাকা, এটা কিন্তু টোটালি, এটাও হরোস্কোপ দেখলে বোঝা যায় যে কার হরোস্কোপে অ্যাস্ট্রোলজার হওয়ার যোগ আছে, কার নেই, কার সেই দিকে বিশ্বাস থাকবে না। তো এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় হরোস্কোপ। না, এটা নিয়ে একটা কোশ্চেন আমরা এই জন্য আসলে অনেকে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে না, নাস্তিক টাইপের বলতে পারো। তো সেই ক্ষেত্রে তখন আমরা কি দিয়ে বোঝানো উচিত তাদেরকে? অ্যাস্ট্রোলজি প্রথমত হচ্ছে একটা বৈদিক সাবজেক্ট, এটা বেদিক একটা সাবজেক্ট। আমাদের যে 4টি বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে বেদের মধ্যে কিন্তু অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ একটা বিভাগ, ঠিক আছে? তো এই যে বেদ, এখন এই বেদ নিয়ে মানুষ রিসার্চ করছে, শুধু ইন্ডিয়া নয়, ইন্টারন্যাশনালি বেদ নিয়ে এখন রিসার্চ হচ্ছে। বেদে যেগুলো মন্ত্র যেগুলো বলা আছে, লাইফস্টাইল সম্পর্কে যে ধারণা দেওয়া আছে, মানে মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান, সেই জিনিসগুলো বেদে কিন্তু সবকিছুরই উল্লেখ আছে। এবং সেটা আজ থেকে অনেক বছর আগে এই বেদ রচিত হয়েছিল, সেই বেদে কিন্তু সব জিনিসের একটা কি বলবো ইলাবোরেশনস রয়েছে। তো সেই জিনিসটার মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যাস্ট্রোলজি। তো অ্যাস্ট্রোলজিটা না টোটালি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, জিওগ্রাফি, ফিলোসফি এবং কি বলবো প্ল্যানেটারি পজিশন, যেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি, মানে জ্যোতির্বিজ্ঞান, এই সমস্ত সাবজেক্টের একটা কম্বাইন্ড একটা প্রোডাক্ট ফর্ম হচ্ছে অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, তো অ্যাস্ট্রোলজিটার একটা সায়েন্টিফিক ভ্যালু আছে। এই জিনিসটা মানুষ বেসিক্যালি কি, মানুষ না অ্যাস্ট্রোলজির প্রতি আমার মনে হয় যেটা, যে
বিশ্বাসটা হারাচ্ছে এই কারণে, কারণ তারা কিছু ভণ্ড অ্যাস্ট্রোলজারের কাছে যায় এবং প্রতারিত হয়। তার জন্য সেভাবে হয়তো সাবজেক্টটা খারাপ, কিন্তু সাবজেক্টটা ভণ্ড নয়, সাবজেক্টটা একটা সলিড সাবজেক্ট। কিছু মানুষ সেটাকে অপব্যবহার করে এবং সেটাকে মানুষের প্রতি কার্যে ব্যবহার করে, কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সলিড সাবজেক্ট এবং খুব সায়েন্টিফিক সাবজেক্ট। হ্যাঁ অবশ্যই। এবং যেটা একটু পড়েছি জিনিস ব্যাপারে, মহাভারতও অ্যাস্ট্রোলজি নিয়ে অনেককে মানে পড়াশোনা করেছে। তখন বেশ ইভেন শ্রীকৃষ্ণের যে কোর্সের থেকে বড় কথা, আমাদের ভারতের যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু তখনকার মানে সমাজে, অনেক বছর আগেকার কথা বলছি, সেই সময় কিন্তু ওয়ান অ্যান্ড অনলি ইউনিভার্সিটি, ঠিক আছে, ছিল নালন্দা। এবং সেখান থেকে বিভিন্ন দেশ থেকে নালন্দায় পড়তে আসতো, যেমন হিউয়েন সাং, ফা হিয়েন, এরা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিব্রাজক হিসেবে পড়তে এসেছিলেন। ঠিক আছে, এই নালন্দা কিন্তু ভারতেই ছিল তখন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি হিসাবে। তো সেইখানে কিন্তু নালন্দা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট ছিল অ্যাস্ট্রোলজি। আচ্ছা, ঠিক আছে, তো অ্যাস্ট্রোলজি তখন থেকে পড়ানো হতো, বাট কিছু ভণ্ডর জন্য এটা অনেকে মানে অপব্যবহার করার জন্য সেটা ডাউটফুল সাবজেক্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এবার যাদের মানে অ্যাস্ট্রোলজি ব্যাপারে কিছুটা ইচ্ছে আছে, আগ্রহ আছে জানার, বা তারা শিখতে চায়, তাদের ক্ষেত্রে কি করা উচিত? ফার্স্ট, প্রথমত কোনো ভালো ইনস্টিটিউশনের অ্যাডমিশন নেওয়া উচিত অ্যাস্ট্রোলজি শিখতে গেলে, এবং নিজেকে অনেক রিসার্চ করতে হবে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে। মানে শুধু যে একটা ইনস্টিটিউশন ক্যালকুলেশন শেখাবে, বেসিক থিওরি শেখাবে, কিন্তু মানে সেটাকে প্র্যাকটিসের মধ্যে রাখা বা বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল থিসিস গুলোকে জানা, এইটা নিজের একটা প্রচেষ্টা থাকা দরকার, তবে গিয়ে সে অ্যাস্ট্রোলজি শিখতে পারে। হ্যাঁ, নিজের একটা মানে এটার রিসার্চের ব্যাপার। ওকে, তো এর মধ্যে ফার্স্ট যখন অ্যাস্ট্রোলজি ব্যাপারে জানতে চায় লোকে, তো ফার্স্ট ডেট অফ বার্থ, ডেট অফ টাইম, ঠিক আছে, তো এইগুলোকে কেন প্রেফার করা আগে? মানে এটা কি একটা মানুষের মানে এই যে আইডেন্টিক্যাল কি বলবো, সে যখন জন্মাচ্ছে সেই সময়টা হচ্ছে ডেট অফ মানে যেটা টাইম অফ বার্থ যেটাকে আমরা বলি, সেই টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ এবং প্লেস, মানে তার যে জিএমটি, তার যে ভৌগোলিক অবস্থান, সেইটার উপর ভিত্তি করে তার পুরো জন্মছকটা রেডি হচ্ছে। এবারে ব্যাপারটা কি হচ্ছে যে সেই জায়গায়, সেই সময়ে যখন সে জন্মেছিল আর কি, সেই ভৌগোলিক স্থানে দাঁড়িয়ে সেই সময়ে যা মহাকাশের যে প্ল্যানেটারি পজিশনস ছিল, সেটাই কিন্তু তার উপর এফেক্ট ফেলছে। কেননা প্রত্যেকটা প্ল্যানেট শুধু না, প্রত্যেকটা মহাজাগতিক বস্তুর নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এবং সেটা কিন্তু আমাদের পৃথিবীতে কাজ করে। ঠিক আছে, এবং এই যে আমাদের সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমটা কিন্তু শুধু যে সূর্যের চারিপাশে আমাদের পৃথিবী ঘুরছে তা কিন্তু নয়। সূর্যের সঙ্গে যে আরো যে 9টা গ্রহ আছে, ঠিক আছে, যেটা অ্যাস্ট্রোলজিতে আছে, সেই গ্রহগুলোর একে অপরের সঙ্গে কিন্তু কানেকশন আছে এবং একে অপরের সঙ্গে একটা ম্যাগনেটিক ফিল্ড এবং রে, এইটা দিয়ে পুরো কানেক্টেড। সেই কারণে প্রত্যেকের এফেক্টটা আমাদের পৃথিবীতে এসে পড়ে এবং প্রত্যেকটা জীবজগৎ, মানে জীবজগতের সমস্ত প্রাণীর উপর সেটা এসে পড়ে। এবারে অনেকে জিজ্ঞেস করে কি যে তাহলে কি পশুদের, পাখিদেরও কি অ্যাস্ট্রোলজিক্যাল সাইন হয়? এখন ব্যাপারটা হচ্ছে যে যদি বার করা যায় নিশ্চয়ই হয়, কিন্তু সেটা কাজে লাগে না। তার কারণ হচ্ছে এই যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অগ্রদূত, সেই অগ্রদূত হিসাবে মানুষই একমাত্র কাজ করে। এটা কিন্তু কোনো পশু পাখি কাজ করে না। আজকে এই যে ইন্ডাস্ট্রি হচ্ছে, বিভিন্ন রকম জায়গায় মানে মার্কেটিং হচ্ছে, পৃথিবীর উন্নয়ন হচ্ছে, বিশ্ব উন্নয়ন যেটাকে বলা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে, সেইগুলোতে তো কোনো পশু পাখির ভূমিকা থাকে না, ডিরেক্ট কোনো ভূমিকা থাকে না, সেটা মানুষের ভূমিকা থাকে। সেই কারণেই মানুষের উপর অ্যাস্ট্রোলজিটা বেশি খাটে। তো সেটা হচ্ছে। আর ফার্স্ট হচ্ছে যখন কেউ নিজের লাইফে ক্যারিয়ার বলো বা লাভ প্রবলেম বলো বা কিছু মানে আর্থিক সমস্যা যখন কারোর কাছে আসে, তো সেই ক্ষেত্রে তার ফার্স্ট কি করা উচিত অ্যাস্ট্রোলজির তরফ থেকে? নিজের জন্মছকটা তো প্রথমে বিচার করানো উচিত, জন্ম সময়, তারিখ, প্লেস যেটাকে বলে আর কি, সেগুলো দিয়ে, এবং জন্মছকের ভিত্তিতে প্রথমে বিচার করানো উচিত যে তার কোন দিকে প্রবলেম হচ্ছে সেটা আগে দেখবে। তারপরে সেইটার কি কি রেমিডিয়াল আছে, অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিয়াল থাকতে পারে, লাইফস্টাইল চেঞ্জিং কিছু রেমিডিয়াল থাকতে পারে, যেমন হচ্ছে মন্ত্র চ্যান্টিং, ঠিক আছে, মেডিটেশন,
তারপরে লাইফস্টাইলে কিছু ইমপ্রুভমেন্ট আনে, ঠিক আছে। এইগুলো করতে 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 একটা মানুষের মানে একটা সাবকনশিয়াস চেঞ্জ আছে, ঠিক আছে। মানে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটাই আমাদেরকে প্রত্যেকটা কাজে আর কি ডিল করে, সাবকনশিয়াস মাইন্ডের ভূমিকাতেই আমরা কিন্তু চলছি। তো ওই সাবকনশিয়াস মাইন্ডটাকে প্রোগ্রামিং করার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল যে রেমিডিস বা লাইফস্টাইল চেঞ্জিং যে রেমিডিস, এগুলো কিন্তু কাজে লাগে। আচ্ছা, তো দিদি আমার একটা কোয়েশ্চেন রয়েছে যে আমি 3 বছর আগে ননভেজ খেতাম, নন ভেজিটেরিয়ান ছিলাম। তো 3 বছর বলতে 2023 থেকে, তো 2023 থেকে আমি ভেজিটেরিয়ান হয়ে যাই। দেখো, 1 নম্বর আমি যেটা প্রথম বলবো সেটা হচ্ছে যে এই যে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান এই কনসেপ্টটাই কিন্তু ভুল, ঠিক আছে। মানুষ এমন একটা জীব, তুমি যদি সাইন্টিফিক্যালি দেখতে চাও, মানুষ এমন একটা জীব যে হচ্ছে তৃণভোজী প্লাস মাংসাশী, ঠিক আছে। এটা হচ্ছে তার শারীরিক বৈশিষ্ট্যগত যেটা কি মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক্স যেটা মানুষের, এটা সাইন্টিফিক ক্যারেক্টারিস্টিক্স। মানুষের দাঁতের স্ট্রাকচার ভগবান তো দিয়েছেন আমাদের সবকিছু, তাহলে ভগবান আমাদের দাঁতের স্ট্রাকচারটা তৃণভোজী প্রাণীর মতো বানাননি। আমাদের কিন্তু ক্যানাইন টিথ বলে একটা দাঁত আছে, ঠিক আছে, মানুষের দুপাশে দু সাইডে, যেটা অ্যানিমালসদের থাকে, যে অ্যানিমালস গুলো মাংস ছিঁড়ে খায়, ঠিক আছে। তো মাংস জাতীয় জিনিস ছিঁড়ে খাওয়ার জন্য এই ক্যানাইন টিথটা ইউজ হয়। এবং এই জিনিসটা তুমি যারা হার্বিভোরাস মানে হচ্ছে তৃণভোজী প্রাণী, যেমন গরু ছাগল এরা আর কি, এদের এই টিথটা তুমি দেখতে পাবে না। এটা কিন্তু মানুষের মধ্যে রয়েছে, শিম্পাঞ্জির মধ্যে রয়েছে, ঠিক আছে। তো মানুষ এমন একটা প্রাণী যার ইন্টেস্টাইন, যার দাঁতের স্ট্রাকচার, যার হচ্ছে পুরো ডাইজেস্টিভ সিস্টেম এমন ভাবেই প্রোগ্রামিং করা হয়েছে, যেটা শাকসবজি এবং অ্যানিমাল প্রোটিন মানে মাংস বা মাছ যেগুলো থেকে পুরোটাই মানে নির্যাসটা গ্রহণ করতে পারে, ঠিক আছে। তো এই যে মাংস ছাড়া বা এই নিরামিষ হওয়া, এইটা কিন্তু অনেকে মানে চাপিয়ে দেয় যে তোমার হয়তো উন্নতি হচ্ছে না, তুমি নিরামিষ খাও তাহলেই হয়তো তুমি একমাত্র সাত্ত্বিক হতে পারবে, বা নিরামিষ খেলেই তোমার জীবনের অনেক দিশা খুলবে। এগুলো কিন্তু খুবই ভুল কনসেপ্ট। তার কারণ হচ্ছে মানুষ যখন পৃথিবীতে প্রথম এসছে তখন সে চাষবাস করতে জানতো না, আগুনের ব্যবহার জানতো না, সে কিন্তু মাংস শিকার করে খেত। এটা মানুষ প্রথম পৃথিবীতে এসেই আগে প্রথম যে খাদ্য গ্রহণ করেছে সেটাই ছিল হচ্ছে আমিষ, ঠিক আছে। তারপরে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হলো, এভলিউশন হলো এবং তারপরে শিখলো কিভাবে চাষ করতে হয়, কিভাবে মাংস পুড়িয়ে খেতে হয়, আগুনের ব্যবহার শিখলো, অস্ত্র বানাতে শিখলো। সেটা প্রস্তর যুগের সময় কথা বলছে, ঠিক আছে। তো তার আগেও অব্দি মানুষ তো খেয়ে পরেই বেঁচেছিল, তো সেই খাবারটাই কিন্তু অ্যানিমাল প্রোটিন থেকে শিকার করে এসছে, ঠিক আছে। মানুষের প্রথম পূর্বপুরুষ, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের থেকে পুরো আমাদের এই জেনারেশন অব্দি দাঁতের স্ট্রাকচারটা কিন্তু সেম হয়ে রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। আমাদের লেজ ছিল একটা সময় যখন আমরা মানে পূর্বপুরুষদের লেজ ছিল, লেজটা কিন্তু চলে গেছে, ওর স্থানটা কিন্তু এখন স্থানটা রয়েছে, কিন্তু লেজের যেহেতু ব্যবহার নেই সেই জন্য লেজটা চলে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু দাঁতের ক্যানাইটিকটা কিন্তু বিলুপ্ত হয়নি, হয়তো আগে একটুখানি বড় ছিল সাইজ, আমরা ছোট হয়েছে তার কারণ আছে, ছোট হয়েছে তার কারণ মানুষ রান্না করে খেতে শিখেছে। এখন মানুষ আর কাঁচা মাংস ছিঁড়ে খায় না, তার জন্য ক্যানাইন টিথটা ছোট, যেহেতু ছিঁড়ে খেতে হচ্ছে না, সেদ্ধ মাংস খাচ্ছে, কিন্তু রয়ে গেছে ওটা। বাট জঙ্গলি যারা জানোয়ার থাকে যেমন বাঘ হলো, ওদের কিন্তু দাঁতটা ওখানে ওইভাবেই রয়েছে। হ্যাঁ, ওদের কিন্তু ওরা ছিঁড়ে খায়, ওরা যেহেতু শিকার করে খায়, ওরা রান্না করতে জানে না, ওরা আগুনের ব্যবহার জানে না, সেই জন্য ওদের দাঁতটা সেম হয়ে রয়েছে। ওকে, তো এইটা কিন্তু খুব ভুল কনসেপ্ট যে মানুষের মানে কি বলবো মানে একটা তৃণভোজী বলে যেটাকে বলে নিরামিষাশী, সেই নিরামিষাশী জীব মানুষ, এটা কিন্তু একদমই ভুল কনসেপ্ট। বাট যার মন থেকে চলে যায় তখন সেটা পার্সোনাল চয়েস বলতে পারো, মানে বলে ইচ্ছেই করে না, এবার জবরদস্তি খাওয়াটা হয় না, জবরদস্তি আমি তো ওটাই বলছি, যার মানে নিরামিষ খেতে ইচ্ছা করে তাকে নিরামিষ খেতে দাও, সে যেটা খেয়ে স্বাস্থ্য বোধ করে সেটাই তার ভালো। আর যার আমিষ খেতে ইচ্ছা করে তাকে আমিষ খেতে দাও, তাকে চাপিয়ে দিও না যে তোমাকে নিরামিষ খেতেই হবে, বা নিরামিষকেও চাপিয়ে দিও না যে তোমাকে আমিষ খেতে হবে। এটা পার্সোনাল একটা পার্সোনাল চয়েস। হ্যাঁ, ওকে, একটা কোয়েশ্চেন। ওকে, এবার নেক্সট আমরা আসছি হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক লোকের অনেক কোয়েশ্চেন থাকে, তো অনেক প্রবলেম থাকে ম্যারিড লাইফ বা লাভ লাইফে। তো ফার্স্ট যেটা আমার কোয়েশ্চেন হচ্ছে যে রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কি ভূমিকা রাখে, কি ইম্পর্টেন্স রাখে?
প্রথমত রিলেশনশিপ দুটো মানুষকে নিয়ে হয়, দুটো মানুষের ক্যারেক্টারিস্টিক্স। জোটক বিচার জিনিসটাতে আমি অনেক সময় দেখেছি যে জোটক বিচার করেও হয়তো 18 কেন 36 মিলে গেছে, সেক্ষেত্রে রাত জোটক। কিন্তু রাত জোটক হলেও তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, বা রাত জোটক হলেও তারা একসাথে হয়তো সেপারেশনে চলে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু দেখা যায়। এক্ষেত্রে কি হয় যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে প্ল্যানেটারি ট্রানজিট, এই জিনিসটা মানে যেটাকে বলে গোচর ফল। কারণ তোমার জন্মছকে একটা প্ল্যানেটারি পজিশন দিয়ে তোমার জন্মছক হরোস্কোপটা তৈরি করলো, এবারে সেই প্ল্যানেট গুলো তো এক জায়গায় বসে নি, তারা তো মুভমেন্ট করছে নিজেদের মতো। এবং তোমার যে 12খানা ঘর, একটা হরোস্কোপে যে 12খানা হাউস থাকে, সেই ঘরের উপর দিয়ে প্রত্যেকটা গ্রহ কিন্তু মুভমেন্ট করছে। এই মুভমেন্টের ফলে প্রত্যেকটা ভাবে বা প্রত্যেকটা ঘরের একটা আলাদা আলাদা রেজাল্ট তুমি তোমার লাইফে পাচ্ছ। ঠিক আছে, এবং প্রত্যেকটা ভাব কিন্তু তোমার জীবনের আলাদা আলাদা সেগমেন্টকে দেখে। যেমন লগ্ন ভাব যেটা বলি আমরা, লগ্ন ভাব হচ্ছে তুমি নিজে তোমার ব্যক্তিত্বতে কেমন হবে, তোমার শারীরিক গঠন কেমন হবে, তোমাকে দেখতে কেমন হবে, হ্যাঁ, তোমার মাথায় চুল থাকবে কিনা, তোমার গায়ের রং কেমন হবে, তোমার পার্সোনালিটি কেমন হবে। ঠিক আছে, এই সমস্ত জিনিস এটাকে মানে লগ্ন ভাব থেকে বিচার। তোমার মধ্যে কতটা এনার্জি থাকবে, কিরকম এনার্জি, কোনো কিছু করার এনার্জি, কাজ করার এনার্জি, সফলতাকে নিজের দিকে নিয়ে আসার এনার্জি। ঠিক আছে, প্লাস মানে এই যে লগ্ন ভাব যদি ড্যামেজ থাকে, ঠিক আছে, তাহলে তার হয়তো মানসিক দিক থেকে তার অনেক চাহিদা থাকবে যে আমি এটা করব, আমি জীবনে ওই জায়গায় যাব, এই পর্যায়ে পৌঁছবো, কিন্তু তার শরীরটা সাপোর্ট করছে না। আচ্ছা, সে হয়তো অনেক অধিকাংশ সময় অসুস্থ থাকছে। ঠিক আছে, বা তার কোনো অঙ্গহানি হয়ে গেল, তার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো এসব হয়ে গেল, সেইগুলো কিন্তু লগ্ন কানেকশন হতে হবে। লগ্ন ভাব কিন্তু সব জায়গায় কানেকশন হতে হবে। ঠিক সেরকমই সেকেন্ড হাউস থেকে আমরা যেমন বলা হয় ধর্মস্থান, মানে তোমার জীবনে কতটা তুমি অর্থ ইনকাম করতে পারবে, কতটা অর্থ উপার্জন করতে পারবে, কতটা তোমার তোমার মানে শ্বশুর বাড়ির সঙ্গে কিরকম সম্পর্ক থাকবে, তোমার পরিবার কিরকম হবে। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসগুলো সেকেন্ড হাউস। ঠিক এরকম ভাবে 12খানা ঘর রয়েছে এবং প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশনস রয়েছে প্রত্যেকটা ঘরে। এবং এই ঘরগুলোর ওপর দিয়ে যখন প্রত্যেকটা প্ল্যানেট ট্রানজিটে ঘুরে ঘুরে আসছে, এবং সেই ঘরে তোমার অলরেডি একটা প্ল্যানেট বসেছিল জন্মগত, এবং সেই প্ল্যানেটের সঙ্গে ধরো তোমার লগ্ন ভাবে সাপোজ মঙ্গল বসে আছে, আচ্ছা, জন্মগত, এবং শনি ঘুরে 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 তোমার লগ্ন ভাবের ওপরে এসে বসলো, তাহলে কি হলো, শনি মঙ্গল একটা কনজাংশন তাৎক্ষণিক তৈরি হলো। যতদিন শনি ওই রাশির উপর মানে তোমার লগ্ন ভাবের উপর ট্রানজিটে বসে আছে, আর শনি কিন্তু মুভ করছে, শনি আবার মুভ করে তোমার লগ্ন ভাব ছেড়ে দ্বিতীয় ভাবে চলে যাবে। ঠিক আছে, কিন্তু যতদিন আছে ততদিন শনি মঙ্গলের একটা কিন্তু তুমি ডুয়েট কনজাংশন রেজাল্ট তুমি পাবে। ঠিক আছে, এইটাই তোমার জীবনের প্রত্যেক মুহূর্তে, এই যে আমাদের জীবন কিন্তু একটা মানে একটানা একরকম চলে না, আপস এন্ড ডাউনস থাকে, এই আপস এন্ড ডাউনস গুলোই কিন্তু এরা তৈরি করে, হ্যাঁ, ট্রানজিট তৈরি করে। তো এই যে অনেকের যেমন কুণ্ডলী বানানো হয়, ঠিক আছে, কুণ্ডলী দেখে, তো এই ক্ষেত্রে একটা হচ্ছে জন্ম কুণ্ডলী, আর একটা যে আমাদের প্রতি বছর বা প্রতি 3 মাস পর পর যে চেঞ্জ করছে গ্রহের পজিশন, তো এটা কি আলাদা কুণ্ডলী না? না, জন্ম কুণ্ডলী থেকেই তোমাকে বিচার করতে হবে যে জন্ম কুণ্ডলীর ওপর কোন কোন গ্রহগুলো ট্রানজিটাল আসছে, কোন কোন ভাবে আসছে। আচ্ছা, ঠিক আছে, কারণ প্রত্যেক দিনের ট্রানজিট, প্রত্যেক মানে আজকের যে প্ল্যানেটারি পজিশন সেটা হচ্ছে আজকের ট্রানজিট। আচ্ছা, ঠিক আছে, আর তোমার জন্মের সময় যে প্ল্যানেটারি পজিশন সেটা হচ্ছে তোমার জন্ম কুণ্ডলী। আচ্ছা, ঠিক আছে, এবার দুটোকে মেলাতে হবে যে তুমি আজকের দিনে কেমন আসবে সেটা দেখতে গেলে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এর মধ্যে যে আরেকটা কোয়েশ্চেন সবার আছে, সেটা হচ্ছে কি ওই গণ যেটা আছে, দেবগণ, রাক্ষসগণ, নরগণ, তো রিলেশনশিপে এগুলোর কম্বিনেশন কি করে বেটার হয়? হ্যাঁ, গণের তো একটা ভূমিকা থাকেই। ইনফ্যাক্ট জোটক বিচারেও গণ একটা হচ্ছে ডিভিশন। এই যে 36টা গুণ আছে না, এই 36টা গুণের গণ হচ্ছে একটা ডিভিশন। ঠিক আছে, তো এই গণ 3টে গণ হয়, একটা হচ্ছে দেবগণ, একটা হচ্ছে নরগণ, আর একটা হচ্ছে রাক্ষসগণ। এই 3টে গণের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স। তো দেবগণ যে সে কিন্তু ইজিলি নরগণ এবং রাক্ষসগণ যে কোনো গণের সঙ্গে নিজেকে ম্যাচ আপ করতে পারে, মিলিয়ে দিতে পারে। হ্যাঁ, নরগণ কিন্তু দেবগণের সঙ্গে ভালো ম্যাচ আপ হয়। ওকে,
কিন্তু রাক্ষসগণের সঙ্গে নরগণ কিন্তু ভালো ম্যাচ আপ হয় না, ঠিক আছে। আবার রাক্ষসগণ দেবগণ যদি এক জায়গায় থাকে তারা ম্যাচ আপ করে নেবে, কিন্তু রাক্ষসগণ কিছুটা প্রবলেম ফেস করবে, ঠিক আছে। মানে এই জিনিসটা কিন্তু গণ বিচারে হয়। একমাত্র নরগণই হচ্ছে যেটা হচ্ছে যে রাক্ষসগণের সঙ্গে ভালো যায় না, এটা দেবগণ বা নরগণের সঙ্গে নরগণ হলে তাদের ভালো যায় না। অনেকে এরকম দেবগণ আর রাক্ষসগণ দিয়ে করে তাহলে, তো ওই ক্ষেত্রে কি ফিউচারে প্রবলেম হতে পারে? হ্যাঁ প্রবলেম হতে পারে, হ্যাঁ প্রবলেম হতে পারে। মানে জেনারেলি দেবগণকে করতে পারে, রাক্ষসকে করতে পারে, আর নরগণ দেবগণকেও করতে পারে, নরগণকেও করতে পারে। ওকে। যে অনেকে কি হয় 5 বছর হয়ে গেল রিলেশনশিপ ভালো গেল, হ্যাঁ, বা 10 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেল, তারপর তো এই ক্ষেত্রে মানে এমন কি আছে যে প্রথমে ওরা সব জ্যোতিষ দেখিয়ে বিয়ে করলো, তো তখন সব ঠিক ছিল, কি 10 বছর বা 5 বছরের মধ্যে এত চেঞ্জেস চলে আসে, অনেকের লাইফে না। অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে যাদের এরকম হয় তাদের জ্যোতিষ বিচার করে বিবাহ নয়, ঠিক আছে। এবং যাদের ধরো জ্যোতিষ বিচার করে বিবাহ হয়েছে, কিন্তু হয়তো কোনো ভালো জ্যোতিষ যদি থাকে, মানে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি গিয়ে থাকেন তারা, সেক্ষেত্রে তাদের হয়তো কিছু রেমেডি রেফার করেছেন অ্যাস্ট্রোলজার, তারা সেই রেমেডি গুলো করায়, ঠিক আছে। তো সেটার তো গুড রেজাল্ট, মানে তোমার একটা রোগ হয়েছে, তুমি সেটা যদি ওষুধ না খাও তাহলে সেই রোগটা যেমন ছাড়বে না, ঠিক তেমনি আমাদের যে ভাগ্যটা বিচার করানোই কিন্তু বড় কথা নয়। আমরা কি করি, ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমি জানবো আমার ভাগ্যটা কেমন, কিন্তু শুধু জেনে বসে থাকলে তো হবে না, আপনাকে সেই জিনিসটাকে নিয়ে রেমেডি করাতে হবে, সেটাকে কারেকশন বা সলিউশনের পথে, মানে পুরোটাই ক্লিন থাকবে না, কিছু না কিছুর মধ্যে কিছু না কিছু কারেকশন করতে প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু ব্যাড কানেকশনস থাকবে, বাস্তবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয় যে জটক বিচার হয়তো করিয়ে বিয়ে হয়েছে, জটকে মিলেছে ভালো, এবং যদি অ্যাস্ট্রোলজার ঠিকঠাক প্রেডিকশন না করতে পারেন, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে 5-10 বছর পরে গিয়ে সেই ম্যারেজটা ওয়ার্কআউট, হ্যাঁ, সেটা হয়তো ডিভোর্সের দিকে এগিয়ে গেল। এবং এখানে খুব বড় ভূমিকা রাখে হচ্ছে যেটাকে বললাম ট্রানজিট, প্ল্যানেটারি ট্রানজিট, যেটাকে গোচর ফল, ঠিক আছে। এই প্ল্যানেটারি কোনো একটা হয়তো ম্যালিফিক প্ল্যানেট, সেইটা ওদের মানে হাজবেন্ড বলো বা ওয়াইফ বলো, তাদের দুজনেরই হতে পারে বা একজনেরও হতে পারে, সেই বিবাহর জায়গাটা দিয়ে তার মুভমেন্ট ছিল, এবং তার যে ম্যালিফিক এফেক্টটা সেটা সে ওই টাইমে পেয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু টাইম প্রেডিকশন করা যায় যে কোন টাইমে একটা কাপলের মধ্যে ঝামেলা হবে, একটা মানে বা ডিভোর্সের দিকে যাবে, হ্যাঁ, এটা কিন্তু প্রেডিকশন। এবং সেটা যদি আগে থেকে আমরা জেনে রাখি এবং আগে থেকে কিছু প্রিকশনস নিয়ে রাখি, যে আমি রেমেডিটা করে রাখলাম, অ্যাটলিস্ট আমার ঝামেলা হবেই, আমি বলছি না যে 100% কোনো রেমেডি দিয়ে কিছু ঠিক করা যায়, তাহলে তো আমি অ্যাস্ট্রোলজার, আমি তো নিজেই আগে আংটি করে মুখে সামনে বেঁধে দিলাম না, কিন্তু সেটা হয় না। প্রত্যেকের একটা কর্মফল অনুযায়ী, মানে ওটা আমব্রেলার মতো কাজ করে, ওটা এক্স্যাক্টলি আমব্রেলার মতো কাজ করে। ওকে, আচ্ছা দি, বলছি কোন গ্রহ সবচেয়ে বেশি আমাদের ক্যারিয়ারে সাফল্যের জন্য ভূমিকা দেয়? কোন গ্রহ বলে হবে না, না অনেক কটা গ্রহ আছে। আচ্ছা, যেমন হচ্ছে প্রথম গ্রহ আমি যদি বলি, সেটা হচ্ছে সূর্য, রবি। কারণ হচ্ছে সূর্য হচ্ছে আমাদের আত্মকারক, আমাদের ইনার যে সোল এনার্জি, সেই জিনিসটাই সূর্য রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। প্রত্যেকটা গ্রহেরই কিন্তু সফলতার পিছনে ভূমিকা রয়েছে। যেমন সূর্যটা আমাদের সোল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করছে। তোমার ধরো সোল এনার্জি ভালো, কিন্তু তোমার মানসিকতা কিছু কাজ করবো না, বা হয়তো আমার কিছু ভালো লাগছে না, এরকম যদি মানসিকতা হয়, বা তুমি সবসময় যদি ডিপ্রেশনে থাকো, তাহলে তো তুমি কিছু করতে পারবে না। তো সেই কারণে চন্দ্রের একটা ভূমিকা আছে। মার্কিউরি, বুধের ভূমিকা রয়েছে কমিউনিকেশন, যোগাযোগ দক্ষতা, বিশেষ করে ব্যবসায়িক যোগাযোগ, ঠিক আছে, এই জিনিসগুলোতে বুধের ভূমিকা রয়েছে। ইন্টেলিজেন্সি, কোনো স্কিল ডেভেলপমেন্ট, যে কোনো কিছু স্কিল শেখা, সেইগুলোতে হচ্ছে বুধের ভূমিকা রয়েছে। মঙ্গলের ভূমিকা রয়েছে তোমার এনার্জি কতটা হবে, তুমি কতটা ফাইট করে আর কি তোমার পজিশনটাকে ছিনিয়ে নিতে পারবে, সেই জিনিসটা মঙ্গলের এনার্জি, ঠিক আছে। জুপিটার হচ্ছে তোমার জ্ঞান কিরকম হবে, তোমার একটা বিষয়ে নলেজ, যে বিষয়ে তুমি কাজ করছো সেই বিষয়ে তোমার নলেজ কতটা হবে, সেই বিষয়ে তুমি কতটা পড়াশোনা করেছো, সেই জিনিসটা জুপিটার দেখবে। আর স্যাটার্ন, শনির ভূমিকা কিন্তু অপরিসীম, কারণ শনি তোমাকে কনসিস্টেন্ট হতে শেখাবে, শনি তোমাকে বলবে যে তুমি ডিসিপ্লিনড হও, ঠিক আছে।
তুমি ধারাবাহিকতা বজায় রেখে, শনির ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম, যেরকম হচ্ছে আমরা না সহজে দেখবে বোর হয়ে যায়, কোন একটা জিনিস হয়তো ধারাবাহিক করতে করতে বোর হয়ে যায়। কিন্তু যে সমস্ত মানুষদের স্যাটার্ন রুলড, যারা আর কি যে সমস্ত মানুষ রয়েছে যাদের স্যাটার্ন খুব ভালো হরোস্কোপে খুব ভালো পজিশনে রয়েছে, তারা কিন্তু একই কাজ একই ভাবে বহু লং টাইম ধরে করে যাবে উইদাউট এনি বোর্ডম। ঠিক আছে, এবং সেটাকে মানে কি বলবো, অনেকটা অ্যাডিক্টেড করে দেয় যে আমি এই কাজটা করবোই এবং আমাকে এটা করতেই হবে। মাস্টার হয়ে যেত। হ্যাঁ, একদম তাই। স্যাটার্ন কিন্তু এই জিনিসটা দেয়। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা মানে 9টা প্ল্যানেট আছে, 9টা প্ল্যানেটেরই কিন্তু ইন্ডিভিজুয়াল ভূমিকা থাকে। সেটা তোমার কেরিয়ারের ফ্লারিশমেন্ট বলো, রিলেশনশিপ ফ্লারিশমেন্ট বলো, ওভারঅল লাইফ ফ্লারিশমেন্ট, সেটা কিন্তু 9টা প্ল্যানেটের 9 জনেরই ভূমিকা রয়েছে। তো প্রত্যেকটা গ্রহেরই যে একটা ইম্পর্টেন্স রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি কোন গ্রহ চ্যালেঞ্জিং বলে মনে হয় তোমার? চ্যালেঞ্জ দেয় 3টে গ্রহ, সেটা হচ্ছে মেন 3টে গ্রহ। 1 নম্বর হচ্ছে স্যাটার্ন, শনি, রাহু আর কেতু। ঠিক আছে, এই 3টে গ্রহ কিন্তু সব থেকে বেশি চ্যালেঞ্জেস ক্রিয়েট করে। কারণ স্যাটার্ন, ওই যে বললাম, স্যাটার্নের ভূমিকাটাই হচ্ছে যে একটা কনসিস্টেন্সি মেনটেন করা, ডিসিপ্লিন মেনটেন করা। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। তুমি একটা কাজ তুমি বেশিক্ষণ লং টাইম উইদাউট এনি বোরডম, উইদাউট মানে কোনো ব্রেক, ঠিক আছে, তুমি করে যাচ্ছ, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। এটা যথেষ্ট মানসিক দৃঢ়তা এবং গ্রাউন্ডিং থাকলে তবে সম্ভব। ঠিক আছে, এটা একটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আর রাহু যেমন নানা রকম অপরচুনিটিসও এনে দেয়, তেমনি রাহু তোমাকে নানান দিকে ডিস্ট্রাকশনও দেবে। অবশ্যই। ঠিক আছে, এই যে আমরা অনেক রকম ডিস্ট্রাক্ট, আমরা ধরো একটা লাইনে যাচ্ছি, কিন্তু হঠাৎ যেতে যেতে মনে হলো যে আমার ওইটা ভালো লাগছে, বা আমার একটুখানি মানে ধরো শপিং করতে গেছে, একটা সার্টেন জিনিস কিনতে গেছে। ধরো একটা মেয়ে শপিং করতে গেছে, শাড়ি কিনতে গেছে, সে শাড়িটা না কিনে সে অন্য জিনিস বাসনপত্র কিনে নিয়ে চলে এসেছে ভাই। আচ্ছা, এই যে মুড সুইং হয়, এটা কি রাহু করাচ্ছে? রাহু তোমাকে ডিস্ট্রাক্ট করাবে। ঠিক আছে, এবং চন্দ্র কিছুটা ডিসব্যালেন্স থাকতে হবে। আচ্ছা, চন্দ্রটা যদি স্ট্রং থাকে, তোমার মনটা যদি স্ট্রং থাকে, কনসিস্টেন্সি মানে মনটা যদি সেই জায়গাটায় মানে একটা জায়গায় আমি টিকে থাক, সেই জিনিসটা থাকে, তাহলে কিন্তু তোমার এটা হবে না। ওকে, এটা হচ্ছে অনেকটা আমাদের দৃঢ়তার উপর অভাব। ওই দৃঢ়তার উপর অভাব রাহু নানা রকম ইলিউশনস ক্রিয়েট করবে। তোমার যদি মনের মানে চন্দ্রটা উইক থাকে, তোমার যদি কি বলবো স্যাটার্ন উইক থাকে, তাহলে তুমি ওটাতে ডিস্ট্রাক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, কোন গ্রহ সবচেয়ে শক্তিশালী আমাদের প্ল্যানেটারিয়াম মধ্যে? বেশ কিছু গ্রহ আছে যারা খুব শক্তিশালী। শনি খুব শক্তিশালী গ্রহ। ঠিক আছে, সূর্য, রবি খুব শক্তিশালী গ্রহ, মঙ্গল শক্তিশালী প্ল্যানেট। জুপিটারকে বলবো না, জুপিটার একটু সাত্ত্বিক টাইপের প্ল্যানেট। ঠিক আছে, জুপিটার কিন্তু ম্যালেফিক না, ক্রূর গ্রহ নয়, কিন্তু শক্তিশালী। তুমি ক্রূর গ্রহ বলতে গেলে শনি, রবি, মঙ্গল, এরা হচ্ছে খুব ক্রূর গ্রহ। ঠিক আছে, মানে এগুলো যে আছে আমার কারো ঘরে যে খারাপ হয়, রাহু, হ্যাঁ, তাহলে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। হ্যাঁ, প্রবলেম ক্রিয়েট করে। এরা হচ্ছে ম্যালিফিক পজিশন বা এদের ম্যালিফিক অ্যাসপেক্ট, মানে যেটাকে বলা হয় ক্রূর দৃষ্টি অন্য কোন প্ল্যানেটের উপর, সেটা কিন্তু খুব বেশি কাজে লাগে। সেটা যদি মানে কোনো ধরো শুভ প্ল্যানেটের উপর পড়ে, শুভ প্ল্যানেট থাকলেও তার শুভত্বটা কমিয়ে দিয়ে ওর কাজে লাগে বেশি ম্যালিফিকটা। যেমন আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন আছে এর মধ্যে, কি আমার যখন কুণ্ডলি দেখা হতে, তার মধ্যে দুটো দোষের মধ্যে একটা দোষ যেটা ফার্স্ট দেখা হচ্ছে গুরু চন্ডাল দোষ। ঠিক আছে, যেটা অ্যাস্ট্রোলজি দ্বারা এসছে, ধরা পড়েছে। তো এর মধ্যে যেটা বলেছে যে গুরুর সঙ্গে যখন রাহু বসে যায়, তো গুরুর প্রভাবটাকে নষ্ট করে দেয়। না, বেসিক্যালি ব্যাপারটা এরকমই হয়। দেখো, গুরু চন্ডাল দোষ কিছু কিছু খুব ভালো ট্রেটস দেয়। ওকে, ঠিক আছে, এটা কিন্তু আমি দোষ বলবো। দেখো, জ্যোতিষে কোনো কিছুই দোষ নয়, এটা আমি বারবার বলবো। দোষ বলে জ্যোতিষে কিছু হয় না, সবই যোগ। ঠিক আছে, মানে কনজাংশন। গুরু উইথ রাহু, এটা একটা কনজাংশন হলো, যেটাকে বাংলায় বলে যোগ। এটা কিন্তু দোষ কিছু না, দোষ কোনোটাই নাই। সব কটার একটা যেটা খারাপ রেজাল্টও আছে, আবার ভালো রেজাল্টও রয়েছে। গুরু চন্ডাল যোগের যেটা খারাপ রেজাল্ট বলতে পারো, কিছুটা মাথা গরমের প্রবৃত্তি, কিছুটা হচ্ছে রুলস ব্রেকিং এর প্রবৃত্তি, মানে ট্র্যাডিশনাল রুলস ব্রেক করব। ঠিক আছে,
বা গুরুজনদের সঙ্গে কিছু কিছু সময় তাদের মনোমালিন্য হয় বা মতান্তর হয়, সেইগুলো হতে পারে। কিন্তু এদের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গুরুচন্দ্র দোষ যাদের মধ্যে থাকে, গুরুচন্দ্র যোগ যাদের মধ্যে থাকে, তাদের কিন্তু কোশ্চেন করার মানসিকতা থাকে। মানে ধরো তোমাকে একটা বললাম, মানে এই যে আমরা ট্র্যাডিশনালি শিখে আসছি না, যে কিছু কিছু ধরো সামাজিক নিয়ম, এটা আমাদের করতেই হয়, এটা না করলে আমাদের অমঙ্গল হয়, এরকম ধরনের অনেক গুরুচন্দ্র যোগ যাদের থাকবে তারা জিজ্ঞেস করবে কেন করতে হবে, এটা বিহাইন্ড, মানে এটা কি রিজন আছে এটার পিছনে, আমি যে এটা করবো সেটার পিছনে কেন করবো, তো সাইন্টিফিক রিজন আছে। কারণ যাদের ধরো একটা ক্যাটাগরির মানুষ থাকে যারা কোনো কোশ্চেন না করে এটা আমাকে করতে করে যাচ্ছি, তাদের কোনো কোশ্চেন থাকে না। কিন্তু একমাত্র রাহু যখন বৃহস্পতির সঙ্গে এসে কনজাংশন ক্রিয়েট করে, তখন রাহু তোমাকে কোয়েশ্চেন করাবে যে আমি এই জিনিসটা কেন করব, কেন, তার পিছনের রিজন চাই আমার। যদি মনে হয় যে হ্যাঁ এটা লজিক্যাল, এটা আমার জীবনে সত্যিই কাজে লাগবে, তখনই সে ওটা করবে, আদারওয়াইজ করবে না। ঠিক আছে, মানে অন্ধবিশ্বাসী নয়, অন্ধবিশ্বাসী বানায় না। গুরুচন্দ্র যোগ যাদের থাকে তাদের অন্ধবিশ্বাসী মানে এই যোগটা তাদের বানায় না। এবং এদের মধ্যে একটা না রুলস ব্রেকিং টেন্ডেন্সি থাকে, মানে একটা প্রথা, একটা চিরাচরিত প্রথা যেটা চলে আসছে অনেক দিন থেকে, এটাকে চেঞ্জ করে দেওয়া, এটাকে চেঞ্জ করবো আমি, যেটা মনে হবে যে এই জিনিসটা সমাজের উপকার তো করছেই না, চলো এটা ক্ষতিও করছে কিছুটা, কিন্তু সামাজিক নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী লোকে মেনে আসছে, আমি এটাকে চেঞ্জ করবো। এই জিনিস, এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি, এগুলো হওয়া মানে উচিত মানুষের। শুধু এই কথাটা মাথায় রাখতে যে মাথা গরম, হ্যাঁ মাথা গরম হওয়ার একটা প্রবৃত্তি থাকে ওদের, মানে এদের মধ্যে, যে চপ করে একটু রেগে যাওয়া, একটু শর্ট টেম্পার হওয়া, সেগুলো রেমেডি তো অবশ্যই হয়। হ্যাঁ রেমেডি হয়, তবে মাথা গরম কিছু কিছু ক্ষেত্রে এরা অ্যাকচুয়ালি তখনই রাগ করে যখন মানে এদের লজিকে মেলে না কোনো জিনিস, মানে যেটা মানে লজিকলেস লাগে এদের কাছে, সেই জিনিসটা রিপিটেটিভলি হওয়াতে এরা কিন্তু রেগে যায়, এদের না হয়তো গরম হয়ে যায়। আচ্ছা, 7th হাউস নিয়ে মানুষের অনেক ভুল ধারণা থাকে, সে ব্যাপারে কি পারেন? 7th হাউসটা বেসিক্যালি বলা হয় যে লগ্নের বিরুদ্ধ বোক, ঠিক আছে। 7th হাউস থেকে কিন্তু আমাদের পার্টনারের বিচার করা হয়, সেটা ম্যারিটাল পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, ঠিক আছে। এই পার্টনারশিপের বিচারটা কিন্তু 7th হাউস থেকে, বিজনেস পার্টনার এরকম। কিন্তু 7th হাউস কিন্তু মানে লগ্ন ঘরের বিরুদ্ধ পক্ষ, মানে তোমার অপোজিট, আচ্ছা ঠিক আছে। তুমি হচ্ছে লগ্ন ঘর, তোমার বিরুদ্ধ পক্ষ হচ্ছে 7th হাউস, কিন্তু সেই কিন্তু তোমার পার্টনার, ঠিক আছে। ওই যে বলে না যে মানে একসাথে নেগেটিভ পজিটিভ চার্জ একসাথে হয়ে একটা ক্রিয়েট করছে ইলেকট্রিসিটি, এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, জ্যোতিষে টাকা উপার্জন, আর্থিক ব্যাপারের জন্য কোন হাউস বা কোন ঘরটা বেশি গুরুত্বপূর্ণ? দেখো, অর্থ উপার্জনের জন্য মেইন যে ঘরটা দেখতে হবে সেটা হচ্ছে লগ্ন ভাব ফার্স্ট এবং সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস হচ্ছে তোমার ধনস্থান, আচ্ছা, মানে তুমি যেটা উপার্জন করছো, ঠিক আছে, তোমার কতটা কি উপার্জন হবে, এটা কিন্তু সেকেন্ড হাউস। এবং 12th হাউস থেকেও তো কিন্তু বিচার হবে তুমি কোন কোন দিকে সেটা খরচা করবে। তো সেকেন্ড হাউস হচ্ছে তোমার উপার্জনটা কিরকম হবে, 10th হচ্ছে তোমার কর্ম কিরকম হবে, 12th হচ্ছে তুমি সেখানে কিভাবে মানে সেই টাকাটাকে তুমি খরচা করবে, তুমি কোথায় কোথায় খরচা, শুধু ব্যয় নয়, ইনভেস্টমেন্টও, হ্যাঁ সেটাও কিন্তু 12th। এবং একাদশ ভাব যেটা হচ্ছে মানে 11th হাউস, এটা হচ্ছে মানে পুরো হরোস্কোপের মধ্যে বলা হয় যে সার্বিক সাফল্য, ঠিক আছে। এই একাদশ ভাব থেকে দেখা হয় মানে তুমি যেটাই করো না কেন তোমার সেটাতে সাফল্য আসবে কিনা, ঠিক আছে, কতটা তুমি সফলতা পাবে, হ্যাঁ সেটার মাপকাঠিটা ওই 11th হাউস থেকে হয় আমাদের করতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে অনেকে যেরকম ছোটবেলা থেকে একটা ক্যারিয়ার চয়েস করে, লাইক ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে বা এবিসিডি যে কোনো কিছু হচ্ছে, তো সেই ক্যারিয়ারটা ওর জন্য ঠিক কিনা সেটা কি অ্যাস্ট্রোলজির দ্বারা মানে রেকগনাইজ করা যায়? মানে একমাত্র হচ্ছে এইখানে আমি একটা কথা অতি অবশ্যই বলবো, যে কেরিয়ার যদি কোনো আর্ট রিলেটেড কেরিয়ার হয়, ধরো কোনো আর্টিস্ট, সেটা অভিনয় হতে পারে, চিত্রশিল্পী হতে পারে, ডান্সার হতে পারে, সিঙ্গার হতে পারে, মানে যারা আছে আর্ট রিলেটেড, সেটা কিন্তু খুব ছোট বয়স থেকে বোঝা যায়। দেখবে এর গানের গলাটা অনেক ভালো, বা ওর ছবি আমার হাতটা খুব ভালো, একটা তার মধ্যে যে ওই আর্টিস্টিক একটা প্রবণতা রয়েছে সেটা কিন্তু ছোটবেলা থেকে বোঝা যায়। এবং এটা কিন্তু টোটালি হরোস্কোপে থাকতে হয়, আর্টিস্ট কিন্তু সবাই হতে পারে না,
ঠিক আছে। আর্ট জিনিসটা এমনই যেটা শিখে হয় না, তুমি পড়াশোনা শিখে করতে পারবে, কিন্তু আর্টটা তুমি শিখে করতে পারবে না। আর্ট কোয়ালিটি থাকে। হ্যাঁ। আর যদি তুমি একাডেমিকের কথা বলো, তাহলে আমি বলবো সেই জায়গাটায় অবশ্যই হরোস্কোপ বিচার করানো দরকার। কারণ কোনখানে তার কর্মস্থানটা কিরকম পড়ছে, তার সাফল্য স্থান কিরকম পড়ছে, উপার্জন কিরকম হচ্ছে, সে যে এডুকেশনটাকে মানে নিয়ে পার্সু করতে চাইছে সেটা কত দূর অব্দি এগোবে। হ্যাঁ, সে কি একদম পিএইচডি ডক্টরেট করবে, নাকি মাঝপথে গিয়ে সে এডুকেশনটা থেমে যাবে, সেটা কতটা স্কোপ হতে পারে, তার হরোস্কোপ কতটা সাপোর্ট করবে, এই জিনিসটা কিন্তু টোটালি হরোস্কোপ অ্যানালিসিস মধ্যে জানা যায়। হ্যাঁ হ্যাঁ, মানে এডুকেশনের কতটা অবধি পড়াশোনা সেটাও আমরা বুঝতে পারি। আর চাকরির ক্ষেত্রে চাকরি পাবে নাকি ব্যবসার হরোস্কোপ, ঠিক আছে, সে কি কোনো ভালো ইনভেস্টর হতে পারে, বা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, বা ব্যবসার তার মধ্যে রয়েছে, ব্যবসার কোয়ালিটি রয়েছে, নাকি সে একটা মেইন স্ট্রিম যেরকম চাকরির যেরকম হয় সেই জায়গায় যাবে, ঠিক আছে, সেইটাও কিন্তু ডিফারেন্সটা বোঝা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে যারা বিজনেসের দিকে যাচ্ছে বা চাকরির ক্ষেত্রে কি স্পেশাল কোনো ফিল্ডও ডিনোট করা যায় কি এই ফিল্ডে? হ্যাঁ, সেটা প্ল্যানেটারি পজিশনস দেখে ডিনোট করা যায় যে কোন প্ল্যানেটটা, তার ধরো বিজনেস ক্ষেত্রটা আমি দেখলাম যে হরোস্কোপে ভালো দেখাচ্ছে, এবার কিসের বিজনেস করলে ভালো হবে। হ্যাঁ, এটা একটা অনেক এই জিনিসটা কিন্তু হরোস্কোপে দেখা যায় যে কোন প্ল্যানেটের সাপোর্ট রয়েছে, সেই রিলেটেড জিনিসপত্র বিজনেস করলে ভালো হয়। যেমন ধরো কারো যদি স্যাটার্নের পজিশন ভালো থাকে, বিজনেস সাপোর্টিভ স্যাটার্ন থাকে, তাহলে সেই স্যাটার্ন রিলেটেড বিজনেস, শনি রিলেটেড, যেমন হচ্ছে লোহার কলকারখানা, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র, ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ফ্যাক্টরি, বড় বড় গাড়ি যেগুলো হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল গাড়ি, সে 16 চাকার গাড়ি, হ্যাঁ, এইগুলো, এই ধরনের বিজনেস করলে ভালো হয়। ওকে, ঠিক আছে, এটা পুরোটাই মানে কুণ্ডলি দেখে সেখান থেকে বোঝা যায়।